কথায় বলে টাকা থাকলে মাটির পুতুলও কথা বলে, টাকা থাকলে চাঁদেও জমি কেনা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টাকার এত পাওয়ার এলো কোথা থেকে? কখন, কবে, কোথায় এই মানি কনসেপ্ট শুরু হলো? আদিম যুগে মানুষ কিভাবে জিনিস কিনতেন? মুদ্রা কথা হলো টাকার আসল ইতিহাসটা কি? বিষয়টি খুব ইন্টারেস্টিং, জানেন তো? তাহলে আর কথা বাড়িয়ে লাভ কি, চলুন একেবারে শুরু থেকে শুরু করি। নমস্কার, আমি সৌরভ। পুরাতন ইতিহাস সিরিজের ৩ নম্বর এপিসোডে স্বাগত। আপনি দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকড়ের পথে একসাথে। সে কয়েক শতাব্দীর আগের কথা, যখন কোনো দোকান ছিল না, কোনো ব্যাংক ছিল না, না কোনো মুদ্রা বা কাগজের নোট ছিল। আমরা ইতিহাস বইয়ে পড়েছি যে মানুষ তখন তাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য শুরু করেছিল বিনিময় প্রথা। যদি কারো কাছে এক ঝুড়ি আপেল থাকে আর অন্য কারো কাছে একটা কম্বল থাকে, তখন নিজেদের মধ্যে তারা সেগুলো অদল বদল করে নিত। শুনতে সহজ মনে হচ্ছে না? কিন্তু বিষয়টা কিন্তু এত সহজ ছিল না ভাইয়া। ধরুন আমার কাছে আপেল আছে, কিন্তু আমার কম্বলের দরকার নেই। আমার একজোড়া নতুন জুতো দরকার। আমি মুচুর কাছে গেলাম, আমি তাকে আমার আপেলগুলো দিতে চাইলাম, কিন্তু মুচি বলল, না ধন্যবাদ, আমি আপেল চাই না, আমি একটা মুরগি চাই। আর তখনই সৃষ্টি হলো সমস্যার। আমার কাছে আপেল আছে, কিন্তু যার সাহায্য আমার দরকার তার মুরগি চাই। প্রাচীন পৃথিবীর কাছে এটা ছিল এক বড় চ্যালেঞ্জ। বাণিজ্য করার জন্য দুজন মানুষেরই ঠিক সেই জিনিসটা চাইতে হতো যা অন্যজনের কাছে আছে। বিশেষজ্ঞরা একে বলেন চাহিদার দ্বৈত মিল, ডবল কোইন্সিডেন্স অফ ওয়ান্স। এই সমস্যা জীবনকে খুব ধীর এবং কঠিন করে তুলেছিল। মানুষ ব্যবসার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজতে প্রচুর সময় ব্যয় করত। এক মুহূর্তের জন্য ভাবুন তো, ধরুন আজ আপনি একটি বই দিয়ে 1 কেজি চাল কেনার চেষ্টা করছেন। এরকম একজন চাল বিক্রেতাকে খুঁজে পেতে অনেক সময় লাগবে যে বই পড়তে ভালোবাসে, তাই নয় কি? কিন্তু এর থেকেও আরও একটা বিশাল সমস্যা ছিল, সেটা হলো বিশ্বাস। একটা কম্বলের দাম কতগুলো আপেল হবে? 10টা আপেল নাকি 50টা? কে ঠিক করবে সেটা? ছোট গ্রামে মানুষ একে অপরকে চিনত। তারা জিনিসপত্র ভাগ করে নিত, কারণ তারা প্রতিবেশী ছিল। তারা বিশ্বাস করত যে আজ যদি তারা কাউকে সাহায্য করে, কাল সেই ব্যক্তি তাদের সাহায্য করবে। কিন্তু গ্রামগুলো যখন শহরে পরিণত হলো, মানুষ অচেনা হয়ে গেল। আপনি কি সবসময় একজন অচেনা মানুষকে বিশ্বাস করতে পারবেন? ফলে সেই যুগে এমন কিছুর দরকার ছিল যা সবাই মূল্যবান বলে মেনে নেবে। এদিকে পৃথিবী বড় হচ্ছিল, মানুষ অনেক দূরে ভ্রমণ করছিল, তারা নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছিল। ফলে তারা বুঝতে পারল বাণিজ্যের জন্য তাদের আরও ভালো উপায় দরকার। আর ইতিহাস সাক্ষী, যেখানেই সমস্যা বা আপত্তি, সেখানেই হয়েছে উৎপত্তি। ফলে প্রাচীন যুগের মানুষেরা এর সমাধানও বের করলেন। তারা বুঝলেন তাদের এমন কিছুর দরকার যা ছোট এবং বহন করা সহজ। তাদের এমন কিছু দরকার ছিল যা আপেলের মতো পচে যাবে না। ফলে তারা পণ্য, অর্থ বা কমোডিটি মানি ব্যবহার করতে শুরু করলো। এর মানে তারা এমন বাস্তব জিনিস ব্যবহার করত যা সবাই চাইতো। দেখা গেল পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বিভিন্ন বাস্তব জিনিস বেছে নিয়েছিল। যেমন সমুদ্রের কাছাকাছি বসবাসকারী অনেক মানুষ ঝিনুক বা কড়ি বেছে নিয়েছিল। এগুলো সুন্দর এবং শক্ত ছিল, সহজেই গোনা যেত। কিছু জায়গায় একটা কড়ি দিয়ে একটা ছোট মাছ কেনা যেত, 100 কড়ি দিয়ে একটা ছাগল কেনা যেত। হাজার হাজার বছর ধরে কড়ি ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অর্থ। আফ্রিকা, এশিয়া, এমনকি উত্তর আমেরিকার মানুষও এগুলো ব্যবহার করত। কিন্তু কড়ি একমাত্র জিনিস ছিল না। শীতপ্রধান জায়গায় মানুষ পশুর লোমশ চামড়া ব্যবহার করত। অন্যান্য জায়গায় তারা বড় পাথর বা এমনকি পাখির পালকও ব্যবহার করত। শুরুর দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থগুলোর মধ্যে একটি ছিল লবণ। আজ লবণ খুব সস্তা, আমাদের রান্নাঘরে অবহেলায় এটি আজ পড়ে রয়েছে। কিন্তু তখনকার সময়ে লবণ ছিল সোনার মতো মূল্যবান, কারণ লবণ খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। খাবার তাজা রাখার জন্য এটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। লবণ ছাড়া মাংস দ্রুত নষ্ট হয়ে যেত, এবং যেহেতু সবার এটা প্রয়োজন ছিল, তাই সবাই পেমেন্ট বা পারিশ্রমিক হিসেবে এটিই গ্রহণ করত। মজার বিষয় হলো, আমরা বর্তমানে যে ইংরেজি স্যালারি, যার অর্থ বেতন, শব্দটি ব্যবহার করছি, তা এই সল্ট বা লবণ থেকেই এসেছে। রোমান সৈন্যদের মাঝে মাঝে লবণ দিয়ে বেতন দেওয়া হতো, যাকে বলা হতো স্যালারিয়াম। ভাবুন তারা লবণকে কতটা মূল্য দিত। কিন্তু লবণের সমস্যাও ছিল। বৃষ্টিতে লবণ গলে যেতে পারে, আর আপনার কাছে যদি প্রচুর লবণ থাকে তবে তা বহন করাও কঠিন ব্যাপার। ফলে মানুষ আরও ভালো কিছুর খোঁজ করতে শুরু করলো। তারা এমন কিছু চাইলো যা চিরকাল থাকবে এবং নষ্ট হবে না। তারা এমন কিছু চাইলো যা সহজে খুঁজে পাওয়া যাবে না, যাতে তার মূল্য বজায় থাকে। তাই তারা রূপা, তামা এবং সোনা বেছে নিল, কারণ এই ধাতুগুলো ছিল নিখুঁত এবং সুন্দর, এতে জং ধরতো না।
আর এগুলো গলিয়ে যে কোনো আকার দেওয়া সম্ভব ছিল। আর এখান থেকেই টাকার ইতিহাস একটি বড় বাঁক পরিবর্তন করলো। এই ধাতুর ব্যবহার পৃথিবীকে বদলে দিল। প্রথমে মানুষ শুধু রূপা বা সোনার তাল পিণ্ড ব্যবহার করত। তারা ধাতু মাপার জন্য দাঁড়িপাল্লা বহন করত। যদি একটি গরুর দাম 10 গ্রাম রূপো হতো, তারা এক টুকরো কেটে ওজন করত। কিন্তু এটা ছিল ধীর গতি সম্পন্ন। এতে ঠকানোও সহজ ছিল। কেউ রূপার সঙ্গে সস্তা ধাতু মিশিয়ে দিতে পারত। ধাতু খাঁটি কিনা তা জানার জন্য মানুষকে বিশেষজ্ঞ হতে হতো। তারপর প্রায় 2700 বছর আগে আশ্চর্যজনক এক ঘটনা ঘটল। এটি লিডিয়া নামক একটি জায়গায় ঘটেছিল। আজ আমরা এই জায়গাটিকে তুরস্ক বলি। লিডিয়ার মানুষরা খুব বুদ্ধিমান ছিলেন। তারা বাণিজ্যকে দ্রুততর করার জন্য ধাতুর ছোট ছোট টুকরো নিল এবং সেগুলোকে একটি নির্দিষ্ট ওজন দিল। তারপর তারা সেগুলোর ওপর একটি ছবি ছাপিয়ে দিল। সাধারণত এটি একটি সিংহ বা ষাঁড়ের ছবি ছিল। এই ছাপটি ছিল একটি প্রতিশ্রুতি। এটি ছিল রাজার প্রতিশ্রুতি। এটি বলতো ধাতুর এই টুকরোটি ঠিক এই ওজনের এবং এটি খাঁটি। এগুলোই ছিল প্রথম মুদ্রা। আর এই মুদ্রার বৈপ্লবিক আবিষ্কারের ফলে জীবন সহজ হয়ে গেল। মুদ্রাগুলো ছোট এবং গোলাকার হওয়ার ফলে সেগুলো চামড়ার থলিতে রাখা যেত, সহজে বহনযোগ্য ছিল, যা বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারত। যেহেতু মুদ্রাগুলো মানসম্মত ছিল, তাই বাণিজ্য খুব দ্রুত হয়ে গেল। বাজারগুলো বড় হলো, শহরগুলো ধনী হলো, রাজারা সহজেই তাদের সৈন্যদের বেতন দিতে পারতেন। ফলে ধীরে ধীরে মুদ্রার শক্তি ও মূল্য বাড়তে শুরু করলো। মুদ্রার শক্তি দিয়ে সাম্রাজ্য গড়ে তোলা সহজ হচ্ছিল। গ্রিক ও রোমানরা এগুলো বেশি ব্যবহার করত। রোমান সাম্রাজ্যের মুদ্রার মাধ্যমে এক সুতোয় গাঁথা ছিল। লন্ডনের একজন সৈনিক এবং মিশরের একজন বণিক একই রূপার মুদ্রা দিয়ে ব্যবসা করতেন। এটি ছিল এমন একটি ভাষা যা সবাই বুঝত। এটি ছিল মূল্যের ভাষা। কিন্তু সাম্রাজ্য বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আরও বেশি মুদ্রার প্রয়োজন হয়ে পড়ল। হাজার হাজার ভারী সোনার মুদ্রা বহন করা বিপজ্জনক হয়ে উঠছিল। একজন ধনী বণিক সোনার মুদ্রা ভরা একটি ভারী বোঝা নিয়ে দেশে দেশে বাণিজ্য করলে তার কাছ থেকে ডাকাতি হওয়া অসম্ভব কিছু নয়। আবার এক পাহাড় সমান ধাতু মুদ্রা বহন না করে কিভাবে একটি জাহাজের দাম মেটানো যাবে, সেটাও চিন্তার বিষয় হয়ে উঠল। পরবর্তীকালে দেখা গেল তারা আর ভারী মুদ্রা বহন করতে চাইল না। তারা তাদের মুদ্রাগুলো একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে রেখে দিল। বিনিময়ে সেই ব্যক্তি তাদের এক টুকরো কাগজ দিল। এই কাগজটি ছিল একটি রসিদ। এটিতে লেখা ছিল, আমার কাছে আপনার মুদ্রা আছে। এই কাগজটি কেউ ফেরত আনলে আমি আপনাকে সেগুলো দিয়ে দেব। শীঘ্রই বণিকরা একটি বিষয় বুঝতে পারলেন, তাদের মুদ্রার জন্য ফিরে যাওয়ার দরকার নেই। জিনিসপত্র কেনার জন্য তারা কেবল সেই কাগজের টুকরোটি অন্য কাউকে দিতে পারে। অন্য ব্যক্তি কাগজটি গ্রহণ করত, তারা জানতো যে যখন খুশি মুদ্রাগুলো পেতে পারে। এভাবেই কাগজের টাকার জন্ম হলো। তখনও কিন্তু এটি আসল সম্পদ ছিল না, এটি ছিল কেবল সম্পদের প্রতিশ্রুতি। 1240-এর দশকে মার্কো পোলো নামে এক পর্যটক চীনে গিয়েছিলেন। তিনি যখন মানুষকে টাকা হিসেবে কাগজ ব্যবহার করতে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। ইউরোপে তখনও সবাই সোনা ও রূপো ব্যবহার করত। তিনি তার বন্ধুদের বললেন, সম্রাট গাছের ছাল দিয়ে টাকা তৈরি করে রাজ্য চালাচ্ছেন। ইউরোপীয়রা প্রথমে তাকে বিশ্বাস করেনি। তাদের কাছে কাগজ ছিল শুধুই কাগজ। এটা কিভাবে মূল্যবান হতে পারে? কিন্তু ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ল। 1600-র দশকের মধ্যে ইউরোপের ব্যাংকগুলো এই কাজ শুরু করলো। তারা সোনা জমা নিত এবং তার বদলে একটি ব্যাংক নোট দিত। এই নোটটি ছিল একটি প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিতে বলা ছিল যে ব্যাংক বাহককে সোনায় অর্থ পরিশোধ করবে। এ কারণেই আমরা এদের ব্যাংক নোট বলি। এগুলো আক্ষরিক অর্থেই ছিল ব্যাংকের নোট বা চিঠি। দীর্ঘদিন ধরে কাগজের টাকা ছিল প্রতিনিধিত্বমূলক অর্থ, রিপ্রেজেন্টেটিভ মানি। এটি নিরাপদ ভল্টে রাখা আসল সোনা বা রূপার প্রতিনিধিত্ব করত। এতে অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পেল। কিন্তু এতে একটি নতুন ঝুঁকিও দেখা দিল। যদি ব্যাংকের কাছে আসল সেই সোনা না থাকতো, বিশ্বাস আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। যদি মানুষ প্রতিশ্রুতির ওপর বিশ্বাস হারিয়ে ফেলত, তবে কাগজটি মূল্যহীন হয়ে যেত। এটি আজকের দিনে আমরা যে ব্যবস্থা ব্যবহার করি তার দিকে নিয়ে গেল। এটি বড় ব্যাংক এবং বিশ্ব বাণিজ্যের যুগের সূচনা করল। কাগজের টাকা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে এক নতুন ধরনের ব্যবসার বিকাশ ঘটল। এগুলো ছিল ব্যাংক। শুরুতে ব্যাংক ছিল শুধু টাকা, নিরাপদের রাখার জায়গা। কিন্তু ব্যাংকাররা শীঘ্রই একটি মজার বিষয় লক্ষ্য করলেন। বেশিরভাগ মানুষ একই সময় তাদের সোনা ফেরত নিয়ে আসতো না। সোনা কেবল ভল্টে পড়েই থাকতো। ব্যাংকাররা ভাবলেন, আমরা যদি এই সোনার কিছু অংশ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করি। যারা ব্যবসা শুরু করত বা বাড়ি তৈরি করতে চাইতো, তারা তাদের টাকা ধার দিতে শুরু করলেন। যে ব্যক্তি টাকা ধার নিত তাকে তা ফেরত দিতে হতো, সঙ্গে কিছু টাকাও দিতে হতো। এই অতিরিক্ত টাকাকে বলা হয় সুদ বা ইন্টারেস্ট। এটি ছিল খুব শক্তিশালী একটি ধারণা।
এর মানে হলো টাকা আর অলসভাবে পড়েছিল না, এটি সচল ছিল, এটি কাজ করছিল, এটি পৃথিবীকে বড় হতে সাহায্য করছিল। এর ফলে একজন তরুণ কৃষক যার একটি ট্রাক্টর দরকার, সে ব্যাংক থেকে টাকা ধার নিত। কৃষক ট্রাক্টর কিনে আরও বেশি ফসল ফলিয়ে টাকা আয় করে ব্যাংকের টাকা সহজেই ফেরত দিতে পারত। এভাবে সকলের সুবিধা হলো। সুদ থেকে ব্যাংকের লাভও হচ্ছিল, দিন দুঃখীরা একটি উন্নত জীবন পাচ্ছিল। আধুনিক অর্থনীতি কিন্তু এভাবেই কাজ করে। ধীরে ধীরে ব্যাংকগুলো পৃথিবীর হৃৎপিণ্ডের মতো হয়ে উঠল। যেখানে প্রয়োজন সেখানে টাকা পাম্প করে পাঠানো যেত। কিন্তু ব্যাংকিং নতুন ভয়ও নিয়ে এসেছে। যদি কোনো ব্যাংক খুব বেশি টাকা ধার দিয়ে দিত এবং গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারত, মানুষ আতঙ্কিত হয়ে পড়ত। ইতিহাসে এমন অনেকবার ঘটেছে। মানুষ টাকা তুলে নিতে ব্যাংকের দিকে ছুটত। একে বলা হয় ব্যাংক রান। এটি প্রতিরোধ করতে সরকারগুলো কেন্দ্রীয় ব্যাংক তৈরি করতে শুরু করলো। এগুলো হলো বড় ব্যাংক, যারা অন্য সব ব্যাংকের ওপর নজর রাখে। তারা নিশ্চিত করে যে ব্যবস্থাটি নিরাপদ। তারা নিশ্চিত করে যে অর্থনীতির আগুন যেন নিভে না যায়। ব্যাংকিং মানুষকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সুযোগ করে দিয়েছে। এটি মানুষকে নিরাপত্তার অনুভূতি দিয়েছে। এটি আরও বেশি মানুষের জন্য উন্নত জীবনের স্বপ্নকে সম্ভব করেছে। আজ আমরা ব্যাংকে খুব সাধারণ বিষয় বলে মনে করি। আমরা না ভেবেই আমাদের কার্ড ব্যবহার করি, কিন্তু প্রতিটি লেনদেনের পেছনে রয়েছে বিশ্বাস এবং প্রবৃদ্ধির দীর্ঘ ইতিহাস। এবং দীর্ঘকাল ধরে এই সমস্ত বিশ্বাস একটি বিশেষ ধাতুর উপর তৈরি ছিল। শত শত বছর ধরে বিশ্ব একটি বিশেষ নিয়ম মেনে চলত। একে বলা হতো স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড। এর মানে হলো কাগজের টাকার প্রায় প্রতিটি টুকরো সোনার সঙ্গে যুক্ত ছিল। আপনার কাছে যদি 5 টাকার একটি নোট থাকতো, তবে তত্ত্বগতভাবে আপনি তা 5 টাকার মূল্যের সোনার সঙ্গে বিনিময় করতে পারতেন। সোনা ছিল টাকার রাজা। কেন? কারণ সোনা বিরল। আপনি চাইলেই আরও সোনা বানাতে পারেন না। এটি টাকাকে খুব স্থিতিশীল দিক করেছিল। ফলে জিনিসের দাম খুব ঘন ঘন পরিবর্তন হতো না। যদি 1850 সালে এক টুকরো পাউরুটির দাম কয়েক পয়সা হতো, তবে 1880 সালেও সম্ভবত এর দাম একই ছিল। মানুষ নিরাপদ বোধ করত এটা জেনে যে তাদের টাকার মূল্য দীর্ঘ সময় ধরে বজায় থাকবে। 1800 দশকে গোল্ড স্ট্যান্ডার্ড বিশ্বকে একত্রে বাণিজ্য করতে সাহায্য করেছিল। আপনি লন্ডন, নিউ ইয়র্ক, ভারত বা টোকিও যেখানেই থাকুন না কেন, সবাই সোনার মূল্যের বিষয়ে একমত ছিল। এটি ছিল আন্তর্জাতিক ব্যবসার এক স্বর্ণযুগ। পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছিল। এরপর এলো 1930-এর দশকের মহামন্দা। মানুষ গরিব হয়ে পড়েছিল এবং ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছিল। সরকার বুঝতে পারলেন তাদের টাকার ওপর আরও নিয়ন্ত্রণ দরকার। মানুষকে সাহায্য করার জন্য টাকা সচল করার ক্ষমতা তাদের দরকার। ধীরে ধীরে বিশ্ব সোনা থেকে সরে আসতে শুরু করলো। 1971 সালের মধ্যে মার্কিন ডলার এবং সোনার মধ্যে শেষ বড় সম্পর্কটিও ভেঙে গেল। গোল্ড স্ট্যান্ডার্ডের যুগ শেষ হয়ে গেল। অনেক মানুষ চিন্তিত ছিল। তারা প্রশ্ন করছিল, যদি আমাদের টাকা সোনা দিয়ে গ্যারান্টি দেওয়া না হয়ে থাকে, তবে এর মূল্য কি? এটি ছিল একটি ভীতি জাগানিয়া প্রশ্ন। এর উত্তর হলো এমন কিছু যা নিয়ে আমরা শুরু থেকেই কথা বলছি: বিশ্বাস। গোল্ড স্ট্যান্ডার্ড ছেড়ে আসার পর আমরা ফিয়াট মানির জগতে প্রবেশ করলাম। এটি শুনতে খুব কঠিন শব্দের মতো মনে হলেও কিন্তু এটি কিন্তু আসলে খুবই সহজ একটি বিষয়। ফিয়াট একটি ল্যাটিন শব্দ যার অর্থ এটি হতে দাও বা আদেশ। ফিয়াট মানি হলো টাকা, কারণ সরকার বলছে এটি টাকা। এটি সোনা দ্বারা সমর্থিত নয়, এটি রূপা দ্বারা সমর্থিত নয়, এটি শুধুমাত্র দেশের প্রতি মানুষের বিশ্বাস দ্বারা সমর্থিত। কিন্তু ফিয়াট মানি কেন ব্যবহার করা হয়? এর কারণ হলো নমনীয়তা। ফিয়াট মানি দিয়ে পরিস্থিতি খারাপ হলে সরকার অর্থনীতিকে সাহায্য করতে পারে। যদি মানুষ কেনাকাটা না করে, ব্যাংক ঋণ নেওয়া সহজ করে নিতে পারে। এটি মানুষকে খরচ করতে এবং ব্যবসাগুলোকে বড় হতে উৎসাহিত করছিল। আজকে বিশ্বের বেশিরভাগ টাকাই কিন্তু ফিয়াট মানি। বর্তমানে আপনি যখন একটি নোটের দিকে তাকান, তখন একজন বিখ্যাত ব্যক্তির ছবি এবং কিছু সংখ্যা দেখতে পান। ওই কাগজটি মূল্যবান কারণ আমরা সবাই একমত যে এটি মূল্যবান। আমরা আমাদের কর পরিশোধ করতে এবং মুদি বাজার করতে এটি ব্যবহার করতে রাজি। এটি একটি বিশাল সামাজিক চুক্তি। তবে একটু দাঁড়ান, টাকার ভেলকি এখানেই শেষ হয়ে যায়নি। বর্তমান সময়ে কাগজের টাকাও যে অদৃশ্য হতে শুরু করেছে সেটা টের পেয়েছেন নিশ্চয়ই। আজকাল অত্যাধুনিক ইউপিআই টেকনোলজি ব্যবহারের ফলে আমরা নগদ টাকা কম ব্যবহার করছি। আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি, যেখানে টাকা এমন কিছু যা আমরা স্পর্শও করতে পারি না। টাকা তথ্যে পরিণত হচ্ছে। এটি তারের মধ্য দিয়ে চলাচলকারী আলোতে পরিণত হয়ে গেছে। এটি কম্পিউটারে 1 এবং 0-এর সমষ্টিতে পরিণত হচ্ছে। শেষবার আপনি যখন কিছু কিনেছিলেন, তখন আপনি কি ধাতুর মুদ্রা ব্যবহার করেছিলেন? কাগজের কোনো নোট ব্যবহার করেছিলেন?
প্লাস্টিকের এটিএম কার্ড, নাকি এখন যে মোবাইল থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি দিয়েই কাজ হয়ে গিয়েছিল? দেখলেন তো টাকা কি ছিল আর কি হয়েছে। আধুনিক যুগে প্রথমে এলো ক্রেডিট কার্ড। হঠাৎ করেই কিছু কেনার জন্য পকেটে টাকা থাকার দরকার হলো না। এখন কিনে পরে দাম দেওয়া যেত। তারপর এলো ইন্টারনেট। এটি সব কিছু বদলে দিল। এখন টাকা আলোর গতিতে চলে। আপনি কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে বন্ধুকে টাকা পাঠাতে পারেন। আপনাকে আর কষ্ট করে ব্যাংক ভবনে যাওয়ার দরকার নেই। ব্যাংক আপনার পকেটেই চলে এসেছে। এটি আপনার স্ক্রিনে একটি অ্যাপ। আজকের বিশ্বের বেশিরভাগ টাকার অস্তিত্ব কাগজ বা মুদ্রা হিসেবে নেই। এটি কেবল ডিজিটাল হিসেবের খাতায় একটি সংখ্যা মাত্র। উপার্জন বৃদ্ধি মানেই ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাওয়া। অর্থাৎ আয় হলে সংখ্যা বাড়ে, কিনলে কমে যায়। আমরা এখন আর এর ওজন অনুভব করি না। আজকের দিনে দাঁড়িয়ে তো ক্যাশ বিষয়টি লুপ্ত হওয়ার পথে। কারণ আমরা আরও এক ধাপ এগিয়ে নতুন কিছু নিয়ে এসেছি, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। শুনেছেন নিশ্চয়ই। এগুলো বিশেষ ধরনের ডিজিটাল টাকা। এগুলো কোনো সরকার বা ব্যাংকের অধীনে নয়। এরা ব্লকচেইন নামক একটি প্রযুক্তি ব্যবহার করে থাকে। এটি একটি ডিজিটাল বইয়ের মতো, যা সবাই দেখতে পায় কিন্তু কেউ কাউকে ঠকাতে পারে না। এটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই বিশ্বাস তৈরি করার একটি নতুন উপায়। কিছু মানুষ মনে করে এটাই টাকার ভবিষ্যৎ। তারা মনে করে এটি পৃথিবীকে আরও উন্মুক্ত করবে। আবার অন্য অর্থনীতিবিদরা ততটা নিশ্চিন্ত নন। তারা মনে করেন এটি খুবই ঝুঁকিপূর্ণ। তবে যাই ঘটুক না কেন, একটি বিষয় পরিষ্কার: টাকা পরিবর্তনশীল। আমরা ভৌত জিনিস থেকে সরে আসছি এবং ক্লাউড বা মেঘের রাজ্যে চলে যাচ্ছি। আমরা সোনা বা কাগজে টাকার পরিবর্তে গণিত এবং কোডকে বিশ্বাস করছি। তাহলে এরপর কি? টাকার গল্পের সামনে কি অপেক্ষা করছে ভাবুন। আমরা সোশ্যাল মিডিয়ায় লাইক বা গেমের পয়েন্টগুলোকে যতটা গুরুত্ব দিই, ভবিষ্যতে হয়তো এগুলোও এক ধরনের টাকা হবে। আপনি কি মনে করেন আজ থেকে 100 বছর পর মানুষ টাকা হিসেবে কি ব্যবহার করবে? কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। তারা কি আমাদের প্লাস্টিকের কার্ডগুলো দেখে ফিরে তাকাবে এবং ভাববে যে সেগুলো সমুদ্রের ঝিনুকের মতোই অদ্ভুত? এরকম হলে আশ্চর্য হবে। টাকার গল্প আসলে আমাদেরই গল্প। এটি বিশ্বাসের একটি যাত্রা যা কখনো শেষ হয় না। আজকের গল্প ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বাকিদের জানালে আমাদের পরিশ্রম সার্থক হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি হোক এই কামনা। দেখা হচ্ছে এরকমই কোনো অজানা ইতিহাস নিয়ে পুরাতন ইতিহাস সিরিজে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।